বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিও ক্লাসটি হচ্ছে তোমরা যারা এইচএসসি 2025 পরীক্ষা দিবা তাদের জন্য প্যারাগ্রাফ রাইটিং ফরম্যাট আজকে শেয়ার করা হবে। তো তোমরা যারা প্যারাগ্রাফ নিয়ে অনেক টেনশনে আছো তাদের টেনশনের কোনো কারণ নাই। পরীক্ষায় তোমার কমন আসুক বা না আসুক, তুমি আজকের ভিডিওতে আমি যেসব ফরম্যাটের কথা বলবো এই সমস্ত ফরম্যাট দিয়ে তুমি তোমার প্যারাগ্রাফকে জয় করে ফেলতে পারবা এবং পরীক্ষায় মানসম্মত নাম্বার পাবা। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু ভিডিওটা লং হবে সেহেতু আর কোনো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো দেখো যে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ রাইটিং, যে কোনো ব্যাড সাইড প্যারাগ্রাফ এই ফরম্যাট দিয়ে হবে। যে কোনো ব্যাড সাইড প্যারাগ্রাফ, যেমন এইখানে তোমার কি আছে, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, তারপর লোডশেডিং, অ্যাডোলেসেন্ট, ড্রাগ অ্যাডিকশন, ফুড অ্যাডাল্টারেশন, তারপরে এনভায়রনমেন্ট পলিউশন, কোভিড-19। অর্থাৎ যে কোনো ব্যাড সাইড প্যারাগ্রাফ তোমাকে দেওয়া হোক, তুমি জাস্ট এই ফরম্যাটে সেটা লিখে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, এখন তোমাকে যে জিনিসটা করতে হবে, প্রথমত তুমি প্যারাগ্রাফের নামটা বসায় দিবা। প্যারাগ্রাফের নামটা বসায় দেওয়ার পরে যেই প্যারাগ্রাফের নাম সেই নাম দিয়ে তোমার শুরু হবে, তারপর তুমি ইজ দিবা। অর্থাৎ প্যারাগ্রাফের নামের পরে ইজ, তারপরে তুমি দি লিখবা, তারপরে তুমি প্যারাগ্রাফের যে সেকেন্ড ওয়ার্ড সেটা লিখবা, তারপরে অফ লিখবা, তারপরে ফার্স্ট ওয়ার্ডটা বসায় দিবা। তাহলে তোমার কি হবে, যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা লেখা হয়ে যাবে। ঠিক আছে, প্রথমত তুমি প্যারাগ্রাফের নাম, ধরো এখানে প্যারাগ্রাফ আসলো ক্লাইমেট চেঞ্জ, তো ক্লাইমেট চেঞ্জ দিলা, তারপর তুমি ইজ দিলা, তাহলে ক্লাইমেট চেঞ্জ ইজ, তারপর তুমি দি দিলা, তাহলে ক্লাইমেট চেঞ্জ ইজ দি। এখন ক্লাইমেট চেঞ্জের মধ্যে দ্বিতীয় ওয়ার্ড কোনটা? চেঞ্জ। তাহলে এখানে তুমি চেঞ্জটা লিখলা, এই সেকেন্ড ওয়ার্ডের মধ্যে তুমি চেঞ্জটা লিখলা, তারপর তুমি অফ লিখলা, তারপরে যে ফার্স্ট ওয়ার্ড ক্লাইমেটটা লিখে দিলা। তাহলে তোমার যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লেখা হয়ে যাবে। ঠিক আছে, এরপর তুমি কি লিখবা যে ইট হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার। ইট হ্যাজ বিকাম এ কমন অ্যাফেয়ার, এটি একটি সাধারণ বিষয় হয়ে গেছে। এরপরে প্যারাগ্রাফের নাম, যে জায়গায় আমি প্যারাগ্রাফের নামটা মেনশন করছি ওই জায়গায় জাস্ট প্যারাগ্রাফের নামটা বসায় দেবা। ধরো ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ দিনে দিনে বেড়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন দিনে দিনে বেড়ে যাচ্ছে। ইট ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও, এটি এখন নিয়ন্ত্রণের বাইরে। এভরিওয়ান নোস, প্রত্যেকেই জানে। প্যারাগ্রাফ নেম অ্যাজ এ সিরিয়াস কনসার্ন, মানে প্রত্যেকেই এই প্যারাগ্রাফের যে টপিকটাকে এটাকে মারাত্মক উদ্বিগ্নতা হিসেবে জানে। বাট নান কামস ফরওয়ার্ড টু সলভ ইট, কিন্তু কেউ এটা সমাধানে এগিয়ে আসে না। দি ডেইলিস পাবলিশ নিউজ অন ইট, দৈনন্দিনগুলো এই নিয়ে সংবাদ প্রচার করে। এরপর কি আছে, এরপর আবার প্যারাগ্রাফের নামটা বসায় দাও, তারপর প্যারাগ্রাফ নেম ইজ নট অনলি এ ন্যাশনাল কনসার্ন। হ্যাঁ, অর্থাৎ প্যারাগ্রাফের এই টপিকটা, যেমন ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ একটি জাতীয় উদ্বিগ্নতাই নয়, বাট অলসো এ গ্লোবাল কনসার্ন, এটি একটি বিশ্বব্যাপী উদ্বিগ্নতা। আওয়ার এশিয়া কন্টিনেন্ট, আওয়ার এশিয়া কন্টিনেন্ট ইজ ব্লেসড উইথ দিস কনসার্ন। হ্যাঁ, আমাদের এশিয়া মহাদেশ এতে জর্জরিত। বাট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ক্লাইমেট চেঞ্জ বা প্যারাগ্রাফের নামটা বসাই দিলা, ক্লাইমেট চেঞ্জ ইজ সো অ্যাকিউট দ্যাট, জলবায়ু পরিবর্তন এতই তীব্র যে উই ক্যান নট কপ উইথ ইট, আমরা এর সাথে তাল মিলে চলতে পারতেছি না বা আমরা একে সামলাতে পারতেছি না। দেয়ার আর ম্যানি রিজনস অফ ইট, এর পিছনে অনেক কারণ রয়েছে। দি ডিসঅনেস্ট পিপল আর মোস্টলি রেসপন্সিবল ফর ইট, অর্থাৎ অসাধু ব্যক্তিরাই বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী। দি আনকনসিয়াস পিপল আর অলসো রেসপন্সিবল ফর ইট,
অর্থাৎ অসচেতন ব্যক্তিরাও এর জন্য দায়ী। এরপরে আবার কি করব, যে প্যারাগ্রাফের যে নামটা আছে সেই নামটা বসাইতে হবে। প্যারাগ্রাফ নেম ইজ দি বিটুইন দ্য ডেভিলস অ্যান্ড ডিপ সি কনসার্ন, অর্থাৎ এই যে টপিকটা, এই যে বিষয়টা ক্লাইমেট চেঞ্জ, এই বিষয়টা হচ্ছে একটা চরম দুর্দশাগ্রস্ত বিষয় বা উদ্বিগ্নতা। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ আর দ্য সাফারার্স অন ইট, সকল স্তরের মানুষ এতে ভুক্তভোগী। দি জেনারেল পিপল আর দি ওর্স্ট সাফারার্স অন, প্যারাগ্রাফের নামটা বসায় দেবা, অর্থাৎ সাধারণ মানুষ হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী। ইফ তারপরে আবার কি করবা, প্যারাগ্রাফের নামটা বসায় দেবা, ইজ গোয়িং অন কন্টিনিউয়াসলি, যদি জলবায়ু পরিবর্তন এভাবেই চলতে থাকে, উই উইল বি আনএবল টু সলভ ইট, আমরা এটা সমাধান করতে ব্যর্থ হব। সলভিং ক্লাইমেট চেঞ্জ ইজ নট অ্যান ইজি টাস্ক, জলবায়ু পরিবর্তন সমাধান করা সহজ কাজ নয়। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ আওয়ার কমিউনিটি, আমাদের সম্প্রদায়ের সাথে কঠোর পরিশ্রম করতে হবে। টু সলভ ইট, এটাকে সমাধান করার জন্য। পাবলিক অ্যাওয়ারনেস কিপ এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড, জনসচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই বিষয়ে। মাস মিডিয়া ক্যান মেক অ্যাওয়ার দ্য পিপল এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ, গণমাধ্যমগুলো ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লোকেদেরকে সচেতন করতে পারে। দি গভর্নমেন্ট শুড টেক ইফেক্টিভ মেজার্স টু রিডিউস ক্লাইমেট চেঞ্জ, বা যে প্যারাগ্রাফটা আসলো সেটার নামটা বসা দিলা। সরকারের উচিত এই ক্লাইমেট চেঞ্জটাকে কমাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া। স্টুডেন্টস, টিচার্স, পলিটিক্যাল পার্সনস, educationists, scholars, our guardians can give their guidelines to solve climate change, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ছাত্রছাত্রী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, তারপরে পণ্ডিত ব্যক্তিগণ, আমাদের অভিভাবকরা তাদের দিক নির্দেশনা দিতে পারে এই ক্লাইমেট চেঞ্জকে সমাধান করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। তো এইটা দিয়ে তুমি যে কোনো ওয়েবসাইট, যে কোনো প্যারাগ্রাফ যদি আসে সেটা তুমি অনায়াসে লিখে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপর চলে যাচ্ছি ডেসক্রিপটিভ ওয়ানে, বর্ণনামূলক প্যারাগ্রাফে। তো বর্ণনামূলক প্যারাগ্রাফের মধ্যে কি কি তুমি লিখতে পারবা? গুড সাইড যে কোনো প্যারাগ্রাফ, এডুকেশন রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ, টেকনোলজি রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ। এখন যেমন ধরো ট্রি প্লান্টেশন, এটা গুড সাইড। তারপরে ধরো নিউজ পেপার, এটা একটা গুড সাইড। তারপরে তোমার এডুকেশন রিলেটেড, ফিমেল এডুকেশন। তারপরে দেশপ্রেম একটা গুড সাইড, অনেস্টি একটা গুড সাইড। এরপরে এডুকেশনের সাথে যায় এরকম, যেমন এখানে আছে ফিমেল এডুকেশন। তারপরে তোমার কি আছে যে কলেজ ম্যাগাজিন, কলেজ লাইব্রেরি, এগুলো হচ্ছে এডুকেশন রিলেটেড। এছাড়া টেকনোলজি রিলেটেড, যেমন তোমার ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন, এগুলো। তো এই ফরম্যাট দিয়ে যে কোনো গুড সাইড প্যারাগ্রাফ অনায়াসে তুমি লিখে ফেলতে পারবা। তো দেখো যে সেটা কিভাবে সম্ভব। তো প্রথমত তুমি প্যারাগ্রাফের নামটা বসায় দিলা, নামটা বসায় দেওয়ার পর তোমার কাজ কি, আগের মতো ওই যে প্রথমে তুমি যে টপিক সেন্টেন্স লিখছিলা ওইটার মতো তোমাকে টপিক সেন্টেন্স লিখতে হবে। প্যারাগ্রাফের নাম, তারপর ইজ, তারপরে দি, তারপরে সেকেন্ড ওয়ার্ড অফ ফার্স্ট ওয়ার্ড। ওকে, দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। সাচ অ্যাজ এডুকেশন, যেমন শিক্ষা, ফিমেল এডুকেশন, নারী শিক্ষা, ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ, অ্যাটসেট্রা ইত্যাদি। আচ্ছা এরপরে দেখো, তারপর প্যারাগ্রাফ নাম যেটা আসছে সেটার নামটা বসায় দিবা। প্যারাগ্রাফ ইজ ওয়ান অফ দ্যাম, ধরো ট্রি প্লান্টেশন ইজ ওয়ান অফ দ্যাম, বাট ম্যানি অফ আস ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইট, কিন্তু আমরা অনেকেই এর গুরুত্ব জানি না। দেয়ার আর ম্যানি রিজনস অন ইট, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে, এর জন্য অনেক কারণ রয়েছে। আওয়ার সোসাইটি ইজ কনসিস্টেড অফ টু ক্যাটাগরিজ অফ পিপল, আমাদের সমাজ দুই ধরনের মানুষ নিয়ে গঠিত। দে আর
এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড পিপল, তারা হলো শিক্ষিত এবং অশিক্ষিত। দি এডুকেটেড অ্যান্ড কনসাস পিপল থিঙ্ক প্যারাগ্রাফ নেম অ্যাজ ব্লেজিং থিং। শিক্ষিত এবং সচেতন ব্যক্তিরা এই যে টপিকটা আছে এটাকে আশীর্বাদ হিসেবে নেয়। দে এনকারেজ দেয়ার নেক্সট জেনারেশনস টু ডু বা ইউজ ইট। তারা তাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে এটি করতে বা এটি ব্যবহার করতে উৎসাহ যোগায়। তো এইখানে একটা বোঝার বিষয় আছে তোমাদের, সেই বিষয়টা হচ্ছে কি, সেই বিষয়টা হলো যে এখানে আছে ডু আর ইউজ। এখন কথা হচ্ছে কখন তুমি ডু ব্যবহার করবা আর কখন তুমি ইউজ ব্যবহার করবা। তুমি ডু ব্যবহার করবা যদি এই প্যারাগ্রাফটা তোমার প্রযুক্তি রিলেটেড হয়, যেমন ইন্টারনেট, ফেসবুক, হ্যাঁ এই ধরনের হয়, মোবাইল ফোন এই ধরনের হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে ইউজ ব্যবহার করতে হবে। আর যদি তা না হয় তাহলে সেক্ষেত্রে তুমি ডু ব্যবহার করবা। ওকে ওকে তো এরপর দেখো যে কি আছে, যে অন দি আদার হ্যান্ড দি আনএডুকেটেড অ্যান্ড আনকনসাস পিপল থিঙ্ক প্যারাগ্রাফ নেম অ্যাজ অ্যান আননেসেসারি থিং। ঠিক আছে, অপর দিকে অশিক্ষিত এবং অসচেতন ব্যক্তিরা মনে করে এটা একটা অপ্রয়োজনীয় বিষয়। দে ডিসকারেজ দেয়ার নেক্সট জেনারেশনস, তারা তাদের পরবর্তী প্রজন্মকে নিরুৎসাহিত করে। প্রবাবলি, সম্ভবত, দে হ্যাভ ভ্যাগু আইডিয়াস অন ইট, তাদের এই বিষয়ে প্রচলিত ধারণা রয়েছে। হাউ এভার প্যারাগ্রাফ নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার লাইফ। হাউ এভার প্যারাগ্রাফ নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার লাইফ। যাই হোক, এই যে প্যারাগ্রাফের যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এরপর দেখো যে উই ক্যান নট থিঙ্ক আওয়ার প্রেজেন্ট লাইফ বা এডুকেশন লাইফ উইদাউট ইট। আমরা আমাদের বর্তমান জীবন বা আমাদের শিক্ষা জীবন এটা ছাড়া ভাবতে পারি না। এরপরে প্যারাগ্রাফ নেম ইজ এ বার্নিং কোশ্চেন নাও। প্যারাগ্রাফের এই টপিকটা হচ্ছে এখন একটি আলোচ্য বিষয়। বাই ডুইং বা ইউজিং প্যারাগ্রাফ নেম উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে বাই ডুইং বা ইউজিং প্যারাগ্রাফ নেম, এটা ডুইং মানে এটা করে বা এটা ব্যবহার করে উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস, আমরা অনেক সুবিধা পেতে পারি। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, কিন্তু এটি সহজ কাজ নয়। হোয়াইল দি নিউ কামার্স ডিসাইড টু ডু or use it, they face many problems. যখন নতুনরা সিদ্ধান্ত নেয় তারা অনেক সমস্যার মুখোমুখি হয়। if someone has strong determination, যদি কারো দৃঢ় সংকল্প থাকে, they will be able to do বা ইউজ প্যারাগ্রাফ নেম, মানে নামটা বসিয়ে দিবা, তারা সফল হবে এটা করতে বা এটা ব্যবহার করতে, যদি কারো দৃঢ় সংকল্প থাকে। এরপর কি আছে, পাবলিক অ্যাওয়ারনেস কিপস এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড। জনসচেতনতা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্টুডেন্টস, টিচার্স, পলিটিক্যাল পারসনস, এডুকেশনিস্ট, স্কলার্স, আওয়ার গার্ডিয়ানস ক্যান গিভ দেয়ার গাইডলাইন্স টু এনশিওর, প্যারাগ্রাফের নামটা বসায় দেবা। অর্থাৎ ছাত্রছাত্রী, শিক্ষকগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, পণ্ডিত ব্যক্তিগণ, আমাদের অভিভাবকগণ তাদের মতামত দিতে পারে এটি সুনিশ্চিত করার জন্য। মাস মিডিয়া ক্যান কিপ এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড, গণমাধ্যমগুলো এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওকে, তো এরপরে আমরা চলে যাব পরবর্তী যে প্যারাগ্রাফের ফরম্যাটটা আছে সেটাতে। এরপরে আমাদের পরবর্তী যে প্যারাগ্রাফটা আছে সেটা হচ্ছে কি, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, মানে তুলনামূলক প্যারাগ্রাফ। পরীক্ষায় কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফটা বোঝার উপায় কি, এটা কম্পেয়ার বা কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, দেখবা যে মাঝখানে অ্যান্ড কথাটা আছে, মানে প্যারাগ্রাফের মাঝে যদি অ্যান্ড কথাটা থাকে তাহলে তুমি বুঝবে এটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। যেমন সাপোজ ধরো যে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, ট্র্যাডিশনাল
ট্রেডিশনাল এডুকেশন অ্যান্ড অনলাইন এডুকেশন, ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ, মোবাইল অ্যান্ড কম্পিউটার, এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড নিউক্লিয়ার ফ্যামিলি। এই ধরনের দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু অ্যান্ড কথাটা যুক্ত আছে। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। ওকে, তো একটি মাত্র ফরম্যাট দিয়ে তুমি যে কোনো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ অনায়াসে লিখে ফেলতে পারবে। তো দেখো প্যারাগ্রাফটি, তো প্রথমত এই ক্ষেত্রে তুমি প্যারাগ্রাফের নামটা দিবা, টপিক সেন্টেন্স এখানে দিলেও চলে না দিলেও চলে। তো প্যারাগ্রাফের নামটা এখানে দিবা, প্যারাগ্রাফ নেম দেওয়ার পরে উই লিভ ইন সোসাইটি, আমরা সমাজে বাস করি। দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট পার্টস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। সাচ অ্যাজ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, অনলাইন এডুকেশন অ্যান্ড ট্রেডিশনাল এডুকেশন, ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ। তো এখানে কি বলা হচ্ছে যে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। উদাহরণস্বরূপ কি সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ মানে শহরের জীবন এবং গ্রামীণ জীবন, অনলাইন এডুকেশন অ্যান্ড ট্রেডিশনাল এডুকেশন, অনলাইন শিক্ষা এবং প্রচলিত শিক্ষা, ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ, ফ্যামিলি জীবন এবং হোস্টেলের জীবন। তারপরে প্যারাগ্রাফ নেম ইজ ওয়ান অফ দ্যাম, এখানে যে প্যারাগ্রাফের যে নাম সেই নামটা এখানে বসায় দিবা। ধরো সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ ইজ ওয়ান অফ দ্যাম, মানে শহরের জীবন এবং গ্রামীণ জীবন তাদের মধ্যে অন্যতম। দেয়ার আর ম্যানি সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন দ্যাম, তাদের মধ্যে অনেক মিল এবং অমিল রয়েছে। বোথ অফ দ্যাম হ্যাভ মেরিটস অ্যান্ড ডিমেরিটস টু, উভয়ের মধ্যে অনেক সুবিধা অসুবিধাও রয়েছে। এরপরে এখানে দেখো ওয়ান, এখানে কি আছে ওয়ান কথাটা আছে। তো ওয়ান আর টু যেখানে পাবা, ওয়ানে তুমি প্রথমটার বর্ণনা দিতেছো, অর্থাৎ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফের মধ্যে আগে কোনটা আছে ভিলেজ লাইফ, পরে আছে সিটি লাইফ। তো এইখানে তুমি দেখো যে যেটার মধ্যে মানুষ সবচেয়ে বেশি সুবিধা পায় সেটা তুমি ওয়ানে রাখবা, আর যেটা কম সুবিধা পায় সেটা হচ্ছে টুতে রাখবা। অর্থাৎ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফের মধ্যে এখানে সিটি লাইফটাতে মানুষ বেশি সুবিধা পায়, শিক্ষার দিক থেকে সুবিধা, যোগাযোগের দিক থেকে সুবিধা, অন্যান্য সব দিক থেকে সুবিধা। বাট গ্রামে কিন্তু ওই সুবিধাটা নাই। তো এই জন্য তুমি একে রাখবা কি সিটি লাইফ, মানে সবচেয়ে বেশি সুবিধা যেটা সেটা হচ্ছে এক, ওয়ানের জায়গাটাতে। আর সবচেয়ে কম সুবিধা যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে টু। তো এখানে কি হবে সিটি লাইফ, ধরো সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ আসলো, তো এখানে কি হবে সিটি লাইফ ইজ দি মডার্ন সিস্টেম, অর্থাৎ শহরের জীবনটা হচ্ছে আধুনিক পদ্ধতি। ইট ইজ দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এটা হচ্ছে বিজ্ঞানের বিস্ময়। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ অথবা এডুকেশন ইজি, এটা আমাদের জীবনকে অথবা শিক্ষাকে সহজ করেছে। নাও উই ক্যান ইজিলি ফাইন্ড আওয়ার নেসেসারি আইটেমস বাই ডিন্ট অফ সিটি লাইফ, এখন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পেতে পারি এর মাধ্যমে। এভরিথিং ইজ অ্যাভেলেবল হেয়ার, হ্যাঁ সব কিছুই এখানে সমৃদ্ধ রয়েছে। উই ক্যান গেট এ লট অফ ফ্যাসিলিটিস ফর দ্য হেল্প অফ সিটি লাইফ, আমরা সকল প্রকারের সুযোগ সুবিধা পেতে পারি সিটি লাইফের সহায়তায়। উই ক্যান শেয়ার অল অফ আওয়ার প্রবলেমস অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস বাই ইট, আমরা আমাদের সমস্ত সমস্যাগুলো ভাগাভাগি করতে পারি এবং সমাধান করতে পারি এর দ্বারা। ইট গিভস আস ম্যানি ফ্যাসিলিটিস, এটি আমাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ সিটি লাইফ, কেউই এটার যে গুরুত্ব রয়েছে এই গুরুত্বকে অস্বীকার করতে পারে না। উই ক্যান অলসো মেনশন দ্যাট, আমরা আরও উল্লেখ করতে পারি যে সিটি লাইফ ইজ নট আউট অফ ডিমেরিটস, সিটি লাইফটা অসুবিধার বাইরে না। অল ক্লাসেস অফ পিপল ডু নট লাইক দিস, সকল মানুষই কিন্তু এটা পছন্দ করে না। দে সার্চ ফর অ্যানাদার ওয়ে টু মিট আপ দেয়ার নিডস, তারা অন্য পন্থা খোঁজে তাদের প্রয়োজন মেটানোর জন্য। অলদো ইট হ্যাজ সাম ডিমেরিটস, যদিও এর কিছু অসুবিধা রয়েছে। ইটস মেরিটস আর মোর দ্যান ইটস ডিমেরিটস, এর সুবিধাগুলো এর অসুবিধা থেকে বেশি। অন দি আদার হ্যান্ড, অপর দিকে
অপরদিকে পিপল প্রিফার টু, এইবার দেখো টু শুরু হয়ে গেল। এখন টুতে তুমি কি দিবা? ভিলেজ লাইফটা দিবা, মানে কম সুবিধা যে টপিকটাতে পাওয়া যেতেছে। তো সিটি লাইফের মধ্যে বেশি সুবিধা, ভিলেজ লাইফের মধ্যে কম সুবিধা। এখন টু যে জায়গায় আসবে ওই জায়গায় তুমি ভিলেজ লাইফ দিবা। অন দি আদার হ্যান্ড, অপর দিকে পিপল প্রিফার টু, লোকজন পছন্দ করে ভিলেজ লাইফ, তাহলে টুতে ভিলেজ লাইফ দিবা। ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স উই আর অ্যাকাস্টম টু দিস, অনেক বছর ধরে আমরা এতেই অভ্যস্ত। মোস্ট অফ দ্য পিপল লাইক দিস, বেশিরভাগ লোক এটাই পছন্দ করে। ইন ভিলেজ লাইফ পিপল ক্যান নট গেট এনাফ ফ্যাসিলিটিস, মানে গ্রামের জীবনে লোকেরা কিন্তু যথেষ্ট কি পায় না, সুযোগ সুবিধা পায় না। ইট ইজ অ্যানসিয়েন্ট সিস্টেম, এটি হচ্ছে প্রাচীন পদ্ধতি। দি স্কলার্স সে দ্যাট, মানে বিশেষজ্ঞরা বলেন যে এখানে কি দিবা এই টুতে, এই ভিলেজ লাইফ ইজ দি ভেগু আইডিয়া, এটি একটি প্রচলিত ধারণা। উই শুড রাব আউট দিস আইডিয়া, আমাদের এই ধারণাকে মুছে ফেলা উচিত। বিকজ উই আর লিভিং ইন মডার্ন সায়েন্স, কারণ আমরা আধুনিক বিজ্ঞানের জগতে বাস করতেছি। তারপর কি, যে ওয়ান ডে দিস সিস্টেম উইল বি এক্সটিংক্ট ফ্রম আওয়ার সোসাইটি, একদিন এই ধরনের পদ্ধতি আমাদের সমাজ থেকে বিলুপ্ত ঘটবে। অল পিপল অফ আওয়ার সোসাইটি ইজ নট ইকোনমিক্যালি ফ্রিডম, আমাদের সমাজের সকল মানুষই অর্থনৈতিকভাবে স্বাধীন নয়। দি রিচ অ্যান্ড মিডল ক্লাস লাইফ ওয়ান, মানে সিটি লাইফ, মানে যারা ধনী এবং মধ্যম শ্রেণী রয়েছে তারা সিটি লাইফটাকে পছন্দ করে। দি পুয়ার ক্লাস পিপল লাইক ভিলেজ লাইফ। তো এভাবে সহজে কিন্তু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফও তোমরা অনায়াসে লিখে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি এর পরবর্তী যে প্যারাগ্রাফটা আছে, এটাই হচ্ছে শেষ, ডেসক্রিপটিভ 2। আমরা যেসব দিবস পালন করি, যেমন পহেলা বৈশাখ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মে ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, এই সমস্ত দিবসগুলো আমরা পালন করি। তো গতবার 2024 সালে ঢাকা বোর্ডে কিন্তু পয়লা বৈশাখ প্যারাগ্রাফটা আসছিল। হ্যাঁ, যেই কারণে এই ধরনের প্যারাগ্রাফ কিন্তু চলে আসতে পারে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মে ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে। না এটা তুমি কোনো গুড সাইড দিয়ে পারবা, না এটা কোনো ব্যাড সাইড দিয়ে এটা হবে, না এটা কোনো কম্পেয়ার কন্ট্রাস্ট দিয়ে হবে। তো এজন্য এই ধরনের প্যারাগ্রাফও তোমার কিন্তু পড়ে যাওয়া উচিত। অর্থাৎ 4টি ফরম্যাট, এখানে টোটালি 4টি ফরম্যাট পড়লে তুমি নিশ্চিত তুমি 2টা প্যারাগ্রাফ তো তোমার অ্যান্সার করতে হবে, 2টা তুমি কমন পেয়ে যাচ্ছ। ওকে, তো এইখানে প্যারাগ্রাফের নামটা বসায় দেবা, যেমন ধরো পহেলা বৈশাখ আসলো। আচ্ছা, এরপর তুমি কি করবা, যে ইন এ ইয়ার, বছরে, উই আর টু সেলিব্রেট ম্যানি ডেজ, আমাদের অনেক দিবস উদযাপন করতে হয়, সাচ অ্যাজ ভিক্টোরি ডে, যেমন বিজয় দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস, মে ডে, মে দিবস, অ্যাটসেট্রা ইত্যাদি। এরপরে এই যে স্টার্চিত ঘরে যে প্যারাগ্রাফটা আসছে সেই নামটা বসে দিবা। ধরো পয়লা বৈশাখ ইজ ওয়ান অফ দ্যাম, পয়লা বৈশাখ তাদের মধ্যে অন্যতম। দি ডে ইজ এ মেমোরেবল ডে, দিবসটি হচ্ছে স্মৃতিময় দিন, তাই না? এরপরে আমরা যাচ্ছি পরবর্তীতে, দি ডে ইজ অলসো এ গালা ডে অর ট্রেডিশনাল ডে অথবা সরফুল ডে। তো এই দিবসটা হচ্ছে আনন্দের দিন বা ঐতিহ্যবাহী দিন বা সরফুল ডে। তো এটা হচ্ছে প্যারাগ্রাফের সাথে রিলেটেড, কখন কোনটা হবে। তো আমরা এখানে গালা ডেও ব্যবহার করতে পারি অথবা এটা ট্রেডিশনাল ডে হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, দি ডে ইজ এ পাবলিক হলিডে, এটা হচ্ছে সরকারি ছুটি দিন। অন দিস ডে উই ইউজুয়ালি ডু নট গো টু আওয়ার ওয়ার্কস, এই দিন আমরা সচরাচর আমাদের কাজে যাই না। ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স উই অবজার্ভ দি ডে, অনেক বছর ধরে আমরা এই দিনটাকে পালন করি। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডে ফর আস, এটি হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। ইট ইজ নট অনলি এ ন্যাশনাল ডে বাট অলসো অ্যান ইন্টারন্যাশনাল ডে, এটা শুধুমাত্র জাতীয় দিবসই নয়, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক দিবস। এখন পহেলা বৈশাখের ক্ষেত্রে কিন্তু এই লাইনটা দেওয়া যাবে না। ঠিক আছে, ইট ইজ এ ন্যাশনাল ডে, সেক্ষেত্রে আমরা লিখবো ইট ইজ এ ন্যাশনাল ডে, এটা হচ্ছে জাতীয় দিবস। ঠিক আছে, কারণ এটা পহেলা বৈশাখ তো একই দিনে আন্তর্জাতিকভাবে পালিত হয় না।
যদি আন্তর্জাতিকভাবে পালিত হয় তাহলে সেক্ষেত্রে তুমি লিখতে পারবা ইট ইজ নট অনলি এ ন্যাশনাল ডে বাট অলসো অ্যান ইন্টারন্যাশনাল ডে। ওকে ওকে, তো এই লাইনটা তুমি একটু মডিফাই করে দিবা, ইট ইজ এ ন্যাশনাল ডে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি যে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দি ডে ইজ অবজার্ভড বাই অল কাইন্ডস অফ ম্যান, এটি সকল স্তরের মানুষের দ্বারা পালিত হয়। অন দি ডে, এই দিনে পিপল গেট আপ ভেরি আর্লি ইন দি মর্নিং, লোকেরা খুব সকালে ঘুম থেকে ওঠে। দেন দে টেক এ বাথ, তারপর তারা গোসল সারে। দে উইয়ার নিউ ড্রেসেস, তারা নতুন পোশাক পরে। দে ফরগেট সরোস অ্যান্ড সাফারিংস, তারা দুঃখ ভুলে যায়। The daily newspaper publishes news on the day. Okay. Radio and television organize special programs on the occasion of the day. রেডিও এবং টেলিভিশন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই দিন উপলক্ষে। পিপল গো টু দি মস্ক বা ঈদ গ্রাউন্ড বা শহীদ মিনার বা ন্যাশনাল মেমোরিয়াল বা ওপেন ফিল্ড টু অবজার্ভ দি ডে। লোকেরা কি করে, মসজিদে যায় বা গ্রাউন্ডে যায়, ঈদের মাঠে যায়। ঈদ গ্রাউন্ড মানে ঈদগাতে যায় বা শহীদ মিনারে যায় বা ন্যাশনাল মেমোরিয়ালে যায়, জাতীয় স্মৃতিসৌধে যায় অথবা উন্মুক্ত খোলা ময়দানে যায় টু অবজার্ভ দি ডে, এই দিবসটা পালন করার জন্য। এটা এখন প্যারাগ্রাফ অনুযায়ী যেটা হয় সেটা তুমি দিবা, টু অবজার্ভ দি ডে অথবা পারফর্ম দি প্রেয়ার, কিংবা নামাজ পড়ার জন্য। কারণ ঈদ ডে আসলো, ধরো ঈদের দিন আসলো, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি যে পিপল গো টু দ্য মস্ক বা ঈদ গ্রাউন্ড টু পারফর্ম দি প্রেয়ার। ওকে, এরপরে যে আফটার ডুইং দিস, এটা করার পরে দে এমব্রেস ইজ টু আদার, তারা একে অপরকে আলিঙ্গন করে, কোলাকুলি করে। দে অফার ফ্লাওয়ার্স অ্যান্ড সুইটস, তারা ফ্লাওয়ার্স এবং সুইটস মানে ফুল এবং মিষ্টি বিতরণ করে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ ভিজিট ইজ আদার্স, মানে পরিবার পরিজন একে অপরের বাড়িতে বেড়াতে যায়। ম্যানি স্পেশাল ডিশেস আর কুক অন দ্য অকেশন অফ দি ডে। ম্যানি স্পেশাল ডিশেস আর কুক অন দ্য অকেশন অফ দি ডে। এই দিন উপলক্ষে, এই দিবস উপলক্ষে অনেক বিশেষ খাবার রান্না করা হয়। অন দি ডে দি রোডস বিকাম ভেরি বিজি, মানে রাস্তাঘাট খুবই ব্যস্ত হয়ে পড়ে। এভরিবডি এনজয়স দি ডে, প্রত্যেকেই এই দিবসটাকে কি করে, এনজয় করে, উপভোগ করে। সাম ওয়ান গোস টু সিনেমা হল, কেউ সিনেমা হলে যায় বা পার্কে যায় বা জাদুঘরে যায়। টু এন্টারটেইন দেমসেলভস অন দ্য ডে, কেউ সিনেমা হলে যায় বা পার্কে যায়, উদ্যানে যায়, জাদুঘরে যায়, তাদেরকে বিনোদিত করার জন্য। কালচারাল প্রোগ্রামস আর অলসো ডান বাই সেভারাল ইনস্টিটিউশন অন দি অকেশন অফ দ্য ডে, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় কিছু কিছু প্রতিষ্ঠানে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড অন দ্য টপ অফ দ্য ওয়াল অন দ্য অকেশন অফ দ্য ডে। এই দিন উপলক্ষে আমাদের জাতীয় পতাকা দেয়ালে দেয়ালে উত্তোলিত হয়। ইন দি ইভিনিং, সন্ধ্যার সময়, অল পাবলিক বিল্ডিংস ইলুমিনেটেড উইথ কালারফুল লাইট, সকল সরকারি ভবনগুলো আলোকসজ্জিত হয় বিভিন্ন রঙিন বাতি দ্বারা। আই ফিল প্রাউড টু সেলিব্রেট দি ডে, আমি গর্ববোধ করি এই দিবসটা উদযাপন করার জন্য। আমি গর্ব অনুভব করি। তো এই ছিল তোমাদের প্যারাগ্রাফ। আশা করি এই যে 4টা প্যারাগ্রাফ ফরম্যাট, এই 4টা প্যারাগ্রাফ ফরম্যাট পড়লে তুমি যে কোনো প্যারাগ্রাফ পরীক্ষায় অনায়াসে লিখে ফেলতে পারবে। তোমার পরীক্ষায় কমন আনকমন বলে কিছু থাকবে না। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।